জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সুরঞ্জন দাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে চলে এসছেন আজকের এই সভার সভাপতি তথা প্রতিবন্ধী ও নাগরিক সমাজের প্রতিনিধি শ্রী অমিয় বিশ্বাস মহাশয়। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মানের অন্যতম প্রাপক স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। আমরা এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের মধ্যে আমাদের আজকের প্রধান বক্তা অধ্যাপক ডক্টর মুক্তিপদ সিনহা মহাশয়, তিনিও উপস্থিত হয়েছেন। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025-এর অন্যতম প্রাপক ডক্টর রুমা চ্যাটার্জি মহাশয়াকে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক অমিতাভ দত্ত মহাশয়। আমরা আজকে ডিসেবল পিপলস ফোরাম আহুত আজকের এই দ্বিতীয় অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও স্মারক সম্মান 2025 অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের সূচনা হবে একটি সমবেত উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রদের ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের সদস্যবৃন্দ। ধন্য আমি জন্মেছি মা তোমার ধুলিতে, জীবন মরণে তোমায় চাই না ভুলিতে। আমি তোমার তরে স্বপ্ন রচি আমার যত তোমার কারণে দেব জীবন বলিদান। ওগো জন্মভূমি মা গো মা, ওগো জন্মভূমি মা গো মা। মাটি তোমার সোনা খাটি, মাঠে সোনার ধান, ক্ষেত খামারে কলে খাটে কোটি সোনার প্রাণ। তবু নিজ ভূমে পরবাসী হায় রে দিনমান। মাগো তোমার পারে চেয়ে যায়, হিমালয় আর নিদ্রা নয়, কোটি প্রাণ চেতনায় ভরা ভয়। জাগো ক্রান্তির হয়েছে সময়, আলো মুক্তির খরবন্যা। হিমালয় আর নিদ্রা নয়, কোটি প্রাণ চেতনায় ভরা ভয়। জাগো ক্রান্তির হয়েছে সময়, আলো মুক্তির খরবন্যা। তোমারই সন্তান মোরা, তোমারই সন্তান। তুচ্ছ বিভেদ বিশেষ
মা গো মা, ও গো জন্মভূমি মা গো মা, আজ তোমার ঘরে শিশুর হাসি, মায়ের যত প্রাণ, অন্ধা মাটি না ফোটা প্রেম, অগীত সরকার আজ দিয়েছে ডাক, এবার মোরা পেলাম সমাধান, মাগো সবার মিলন মোহনায়। আমাদের দেশ আমার মাটি, ক্ষেত আমার কলে আমরা খাটি, আমাদের দেশে যা কিছু খাটি হবে সবার পরশে ধন্যা। আমাদের দেশ আমার মাটি, ক্ষেত আমার কলে আমরা খাটি, আমাদের দেশে যা কিছু খাটি হবে সবার পরশে ধন্যা। হিমালয় আর নিদানায় কোটি প্রাণ চেতনায় ভরা ভয়, জাগো ক্রান্তির হয়েছে সময়, আরো মুক্তির খর বন্যা। হিমালয় আর নিদানায় কোটি প্রাণ চেতনায় ভরা ভয়, জাগো ক্রান্তির হয়েছে সময়, আরো মুক্তির খর বন্যা। ধন্যবাদ এফএসডির সদস্যবৃন্দদের। আমরা সলিল চৌধুরী, যিনি প্রবাদ প্রতিম সঙ্গীত স্রষ্টা, তার রচিত একটি সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করলাম। জন্মশতবর্ষে সলিল চৌধুরীর প্রতি এটি আমাদের শ্রদ্ধার্ঘ্য। আজকে এখন আমাদের এই অনুষ্ঠানের অতিথিদের বরণ করে নেওয়া হবে। তারা যেভাবে আসন গ্রহণ করেছেন সেই ক্রমানুসারে আমরা অতিথিদের বরণ করব। আমাদের ভলান্টিয়ারদের অনুরোধ করছি আমাদের এই বরণের জন্য প্রস্তুতি নিতে। আচ্ছা, প্রথমেই বরণ করা হবে আজকের এই সভার সভাপতি তথা প্রতিবন্ধী নাগরিক সমাজের প্রতিনিধি, বরিষ্ঠ প্রতিবন্ধী অধিকার কর্মী শ্রী অমিয় বিশ্বাস মহাশয়কে। এখন শ্রী অমিয় বিশ্বাস মহাশয়কে বরণ করা হচ্ছে একটি ইনডোর প্ল্যান্ট এবং একটি উত্তরীয়, যাতে দ্বিতীয় অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও স্মারক সম্মান 2025 এইটি লেখা রয়েছে। এখন বরণ করা হবে ডক্টর রুমা চ্যাটার্জি মহাশয়াকে, যিনি এবারের দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান প্রাপক, অন্যতম স্মারক সম্মান প্রাপক, তাকে বরণ করা হবে। বিশিষ্ট শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধকতা বিষয়ে যিনি দীর্ঘদিনের কর্মী। এখন বরণ করা হলো ডক্টর রুমা চ্যাটার্জি মহাশয়াকে। এবার বরণ করা হবে শ্রীমতী রজনী ব্যানার্জি মহাশয়াকে, যিনি আমাদের এবারের অ্যান সালিভান স্মারক সম্মান প্রাপক। বরণ করা হচ্ছে শ্রীমতী রজনী ব্যানার্জি মহাশয়াকে। এখন বরণ করা হবে অধ্যাপক ডক্টর সুরঞ্জন দাস মহাশয়কে, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। বিশিষ্ট শিক্ষাবিদ ও অ্যাডামাস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সুরঞ্জন দাসকে বরণ করা হচ্ছে। এবার অবশেষে বরণ করা হবে দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মানের অন্যতম প্রাপক স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে।
মহারাজকে বরণ করা হবে একটি ইনডোর প্ল্যান্ট ও আমাদের দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান লেখা উত্তরীয় দিয়ে বরণ করা হলো স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে। আমি প্রতিবন্ধী অধিকার নাগরিক সমাজের পক্ষে ডিসেবল পিপলস ফোরাম আহুত এই দ্বিতীয় অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও স্মারক সম্মান অনুষ্ঠানে আগত সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন গত 2022 সালে আমরা প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও স্মারক সম্মানের আয়োজন করেছিলাম ত্রিগুণা সেন অডিটোরিয়ামে। সেই অনুষ্ঠানে আমাদের বক্তব্য রেখেছিলেন, প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতা রেখেছিলেন শ্রী স্বপন মুখোপাধ্যায়, এবং সেবার অ্যান সালিভান স্মারক সম্মান পেয়েছিলেন অডিও বই রেকর্ডিস্ট কলকাতার এরকম 4 জন বিশিষ্ট ব্যক্তি। আমরা সেই গোটা অনুষ্ঠানটির একটি লেখ্য রূপ দিয়েছি। আচ্ছা, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দ্বিতীয় অ্যান সালিভান স্মারক বক্তৃতা যিনি রাখবেন, অধ্যাপক ডক্টর মুক্তিপদ সিনহা, শিক্ষা বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা অধ্যাপক ডক্টর মুক্তিপদ সিনহা মহাশয়কে স্বাগত জানাচ্ছি। তাকে বরণ করার হচ্ছে আমাদের ইনডোর প্ল্যান্ট এবং বিশেষ উত্তরীয়, যেখানে দ্বিতীয় অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও স্মারক সম্মান লেখা রয়েছে। যে কথা বলছিলাম যে সেই প্রথম অ্যান সালিভান স্মারক সম্মান ও স্মারক বক্তৃতা অনুষ্ঠানের একটি ডকুমেন্টেশন করা হয়েছে বৈকল্পিক পত্রিকার উদ্যোগে। বৈকল্পিক পত্রিকা বর্তমানে এখন নিয়মিত প্রকাশ করা হয় না, কিন্তু বৈকল্পিক পত্রিকা এমন একটি পত্রিকা যা দৃষ্টি প্রতিবন্ধকতা যুক্ত মানুষের জন্য বা যারা কালির লেখা পড়তে অসমর্থ তাদের জন্য প্রকাশিত একটি পত্রিকা, যা কিনা ব্রেল, ই টেক্সট এবং অডিও, এই 3টি ফরম্যাটেই প্রকাশ করা হতো। এই পত্রিকার মাধ্যমে আমরা দীর্ঘ 2 বছর বিভিন্ন নন ফিকশন প্রকাশ করেছিলাম। এই পত্রিকার সম্পাদক মণ্ডলী প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও স্মারক সম্মান অনুষ্ঠানটির একটি ডকুমেন্টেশন করেছেন। প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতার লেখ্য রূপ এতে রয়েছে, গোটা অনুষ্ঠানটির তথ্য এবং কিছু আলোকচিত্র সংবলিত এই স্মারকপঞ্জিটি এখন প্রকাশ করা হবে। আমি আমাদের ভলান্টিয়ারদের অনুরোধ করছি এই স্মারকপঞ্জিটি নিয়ে আসার জন্য। আমাদের বৈকল্পিক পত্রিকার উদ্যোগে এই স্মারকপঞ্জিটি এখন প্রকাশ করবেন অধ্যাপক ডক্টর সুরঞ্জন দাস মহাশয় এবং স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বেশ কিছু কপি আমাদের ভলান্টিয়ারদের কাছে আছে। হয়তো আপনারা সকলে পাবেন না, কিন্তু কিছু কপি আপনারা পাবেন। আর পরবর্তীকালে যারা এই স্মারকপঞ্জির ব্রেল সংস্করণ চান, তারা বৈকল্পিকের সম্পাদকদের সঙ্গে যোগাযোগ করবেন। বৈকল্পিক@gmail.com এই মেল আইডিতে মেল করেও আপনারা ব্রেল কপি পেতে পারেন। এখন শ্রীমতী অ্যান সালিভানের জীবনালেখ্য আমরা শুনে নেব। সংক্ষিপ্ত জীবনালেখ্য পাঠ করবে দীপু রায়। দীপু রায় ডিসেবল পিপলস ফোরামের অন্যতম সদস্য।
নমস্কার, আমি আন সুলেভানের সংক্ষিপ্ত জীবনের রূপরেখা পাঠ করছি। আন সুলেভান 1866 সালের 14 এপ্রিল ফিডিং হিলসের ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করেন। ব্যাপটিজমের সময় তার নাম রাখা হয় জোহানা ম্যান্সফিল্ড সুলেভান, কিন্তু ছোট থেকেই তার বাবা মা তাকে অ্যানি নামে ডাকত এবং তিনি পরবর্তীকালে আমাদের সকলের কাছে সেই নামেই পরিচিত হন। আন ছিলেন তার বাবা টমাস সুলেভান ও মাতা অ্যালিস ক্লসি সুলেভানের প্রথম সন্তান। টমাস সালিভানের আদি বাসস্থান ছিল আয়ারল্যান্ডে। টমাস সুলেভান ছিলেন একজন কৃষক, কিন্তু আয়ারল্যান্ডের ভয়াবহ দুর্ভিক্ষের কারণে আয়ারল্যান্ডের বহু মানুষের মতো টমাসও তার স্ত্রীকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন এবং ফিডিং হিলসে এসে সেখানে একটি খামারের কাজ নিয়ে বসবাস শুরু করেন। এখানে অ্যান সুলেভানের জন্ম হয়। ছোটবেলা থেকেই চরম দারিদ্র্য ও অবহেলার সাথে লড়াই করতে করতে অ্যানের বেড়ে ওঠা। বস্তির নোংরা পরিবেশে থাকতে থাকতে অ্যান মাত্র 3 বছর বয়সে ব্যাকটেরিয়া ঘটিত ট্রাকোমা রোগে সংক্রমিত হয়ে আংশিক দৃষ্টিহীন হয়ে পড়েন এবং ক্রমশ সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যান। এদিকে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে আনের মায়ের মৃত্যু হলে তার মদ্যপ পিতা তাদের পরিত্যাগ করে চলে যান এবং অ্যান ও তার ভাই জেমস প্রথমে তাদেরই এক জ্ঞাতির বাড়িতে চরম অবহেলার সাথে বাড়তে থাকে। পরে তাদের টুইক্সবেরির একটি অনাথদের হোমে পাঠিয়ে দেওয়া হয়। এই হোমে থাকার সময় অ্যানের ভাইয়ের যক্ষ্মা রোগে মৃত্যু হলে অ্যান সম্পূর্ণভাবে ভেঙে পড়েন। এই ঘটনার কিছুদিন পর জনৈক পাদ্রী ফাদার বারবারা এর উদ্যোগে অস্ত্রোপচারের পর আন তার আংশিক দৃষ্টি ফিরে পান এবং সেই অনাথ আশ্রমের দুরবস্থা তদন্ত করতে আসা জনৈক উচ্চপদস্থ অফিসার ফ্র্যাঙ্কলিন বেঞ্জামিন সেনবর্নের বদান্যতায় আন সুলেভান 1880 সালের 7 অক্টোবর পার্কিন্স ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ডে ভর্তি হতে সমর্থ হন। এটি একটি দৃষ্টিহীনদের স্কুল হলেও এখানে মানিয়ে নেওয়া অ্যানের পক্ষে প্রথমে আদৌ সম্ভব হয়ে ওঠেনি। তার বয়স পার্কিন্সের ছোট ছোট শিশুদের চেয়ে বেশ কিছুটা বেশি হওয়ায় একদিকে তাকে যেমন উপহাসের শিকার হতে হতো, তেমনি অ্যানের জেদি ও একরোখা স্বভাব তাকে অধিকাংশ অসংবেদনশীল শিক্ষকের কাছে অপ্রিয় করে রেখেছিল। অবশেষে মিস মুর নামে জনৈক শিক্ষক অ্যানের মধ্যে সম্ভাবনার আভাস দেখে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন ও তার আচরণকে সংযত করে তোলেন এবং এরপর থেকেই আন সুলেভান সমস্ত কিছু অতি দ্রুত শিখতে শুরু করে দেন।
ধীরে ধীরে তিনি তার মেধা ও অধ্যাবসায় দিয়ে সকলের মন জয় করে নেন। এমনকি পার্কিন্সের সেই ছোট ছোট শিশুদেরও সে অতি প্রিয় হয়ে ওঠেন। কর্তৃপক্ষ তার ব্যবহারে এতটাই প্রীত হন যে তাকে বাচ্চাদের দু একটি ক্লাস নেওয়ার দায়িত্বও দেওয়া হয়। এই প্রতিষ্ঠানেই দৃষ্টিহীন ও বধির লরা ব্রিজম্যানের সাথে এবং তার ব্যবহৃত ম্যানুয়াল অ্যালফাবেটের সাথে অ্যান পরিচিত হন। এভাবেই এককালের বিভ্রান্ত, বিদ্রোহী, অশান্ত অ্যান সুলেভান ধীরে ধীরে এক অতি উচ্চমানের শিক্ষকে পরিণত হতে থাকে। 1886 সালে স্নাতক সম্পূর্ণ করার পর অ্যান যখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন, তখনই হেলেন কেলারের বাবা হেলেনের জন্য একজন শিক্ষক চেয়ে যে চিঠি পার্কিন্সে পাঠান তা অ্যান সুলেভান পান এবং প্রথমে অনিচ্ছা থাকা সত্ত্বেও নিতান্ত আর্থিক প্রয়োজনে এই কাজে অ্যান সুলেভান সম্মত হন। 1887 সালে 3রা মার্চ মিস অ্যান সুলেভান হেলেনদের বাড়িতে গিয়ে উপস্থিত হন এবং তারপর থেকে পরবর্তী দীর্ঘ 50 বছর ধরে তিনি কিভাবে হেলেনের শিক্ষক থেকে তার আন্তরিক বন্ধু এবং সর্বক্ষণের সঙ্গীতে পরিণত হন সে কথা তো আমাদের কম বেশি সকলেরই জানা। 1905 সালে জন অ্যালবার্ট ম্যাসি নামক যুবকের সাথে অ্যান সুলেভানের বিবাহ হয়, কিন্তু 1914 সালে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে অ্যান আবারও কিছুটা বিষণ্ণ ও বদমেজাজি হয়ে ওঠেন এবং শেষ বয়সে তিনি তার সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং বেঁচে থাকার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। 1936 সালে 19 অক্টোবর, মতান্তরে 20 অক্টোবর তার মৃত্যু হয়। লক্ষণীয় যে অ্যান সুলেভান চরম নিষ্ঠা ও ধৈর্যের সাথে হেলেনকে ন্যায়ের জগৎ থেকে নিষ্ক্রান্ত করে তার আত্ম আবিষ্কারের পথে সহায়তা করেছিলেন, তিনি নিজেই তার দৃষ্টিহীনতাকে সহজভাবে মেনে নিতে পারেননি। আমরা কজন রক্তমাংসের এই সাধারণ মানুষ অ্যান সালিভানকে বোঝার চেষ্টা করেছি? আমরা হেলেনের মতো তাকেও দূরের মানুষ করে রেখে দিয়েছি, আর সেই জন্যই তিনি আমাদের কাছে একজন কিংবদন্তি ছাত্রের কিংবদন্তি শিক্ষক হয়েই থেকে গেছেন। আদর্শ ও নিষ্ঠার আবরণে চাপা পড়ে থাকা তার বঞ্চিত, বিড়ম্বিত, সংগ্রামী সত্তাকে আমরা এক মুহূর্তের জন্য কি অনুভব করতে চেয়েছি কখনো? আমার জীবন যদি তোমাদের সুন্দর আননে দিয়ে যায় আনন্দের দীপ্ত রেখা আঁকি, তাহারে গ্রহণ করো ফুল্ল মুখে, শুধায় না মনে সে আনন্দ জাগায়েছে জীবনের কত বড় ফাঁকি। তার জীবনোত্থিত এই মর্মান্তিক আক্ষেপ কখনো একটুও কি ভাবিয়েছে আমাদের?
তাকে যথাযথভাবে বুঝতে পারলে দৃষ্টিহীন ও আংশিক দৃষ্টিহীনদের সহাবস্থান, শিক্ষক ও ছাত্রদের সম্বন্ধ, প্রতিবন্ধী মানুষ ও তাদের কেয়ার গিভারদের পারস্পরিক সম্পর্ক ও তাদের মধ্যে আন্তরিক ও মধুর সম্পর্ক হয়ে উঠবে বলে এটা আমাদের বিশ্বাস। কবি অজিত দত্তের পূর্বাধৃত পংক্তিটির অনুরণনকে হৃদয়ে নিয়ে এবং তার জীবনের নানা অনালোকিত দিক আজকের আলোচনায় উন্মোচিত হয়ে তাকে আমাদের একজন অনুসরণীয় কাছের মানুষ করে তুলবে, এই প্রত্যাশা রেখে আমি আমার উপস্থাপনা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ দীপুকে। গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তানায়ক হেলেন কেলারের শিক্ষক এবং পরম বন্ধু অ্যান সালিভানের নামাঙ্কিত এই স্মারক বক্তৃতা ও স্মারক সম্মান অনুষ্ঠানে আমরা সমষ্টিগতভাবে প্রতিবন্ধী নাগরিক সমাজ যে সমস্ত মানুষের কাছে ঋণী তাদেরকে সম্মানিত করি। শুধুমাত্র এই কারণই নয়, প্রতিবন্ধকতা বিষয়ে প্রকৃত কাজ কি হতে পারে এ বিষয়ে সমাজে সচেতনতা বৃদ্ধির জন্যেও এই অনুষ্ঠান করা। এখন আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025 এর প্রস্তাবনা পাঠ করতে আহ্বান জানাচ্ছি অসিত মণ্ডলকে। অসিত ডিসেবলড পিপলস ফোরামের অন্যতম সদস্য। নমস্কার। মানুষের সভ্যতার ইতিহাসের নানান বাঁকে দাঁড়িয়ে সে যতবারই পেছনে ফিরে দেখেছে সে ততবারই উপলব্ধি করেছে যে তার জীবনের যা কিছু অর্জন তার সবই আসলে একটি সমষ্টিগত প্রচেষ্টার ফল। তাই সে আরও বেশি করে সমাজবদ্ধ হতে চেয়েছে, কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখা গেছে প্রতিবন্ধী মানুষের না পারাকে সামাজিক ব্যবস্থার সীমাবদ্ধতা এবং সামাজিক নির্মাণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের ব্যক্তিজীবনের সাফল্য সব ক্ষেত্রেই একান্তভাবেই তাদের নিজস্ব অর্জন হিসেবে আলোচিত হয়েছে। প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে এমন বিপরীত ব্যাখ্যা কেন? এই প্রশ্নের অনুসন্ধান করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি প্রতিবন্ধী মানুষের জীবনের প্রতি বিস্ময় জাগিয়ে তোলার একটা প্রবল মনস্তাত্ত্বিক প্রয়াস সমাজ মনে রয়েছে, যা নিতান্তই বিভ্রান্তকর। বরং প্রতিবন্ধী মানুষের জীবনের সাফল্যের নেপথ্যে বহু মানুষের আন্তরিক সমর্থন ও সদিচ্ছার ক্রিয়াশীল থাকে। কিন্তু যেসব সহৃদয় মানুষ যৌথ চেষ্টায় একজন প্রতিবন্ধী মানুষের জীবনে সফল হন, সেই সব আড়ালে থেকে যাওয়া, আলোচনার বৃত্তের বাইরে রয়ে যাওয়া মানুষদের আমরা স্মরণ করছি। প্রতিবন্ধী মানুষের সেই সব সুহৃদয় শিক্ষক সাথীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে
কৃতজ্ঞতা জানাতে অ্যান সালিভান স্মারক সম্মান এর পরিকল্পনা। এই অনুষ্ঠানের প্রথম পর্যায় 14 অক্টোবর 2022 তারিখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন সভাগৃহে অনুষ্ঠিত হয়। এই পর্যায়ে দৃষ্টিহীন মানুষের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ সহায়তা দানের জন্য শ্রুতি পাঠক শ্রীমতী চন্দ্রলেখা সিনহা, শ্রীমতী নন্দিনী সরকার, শ্রীমতী শিলা বিশ্বাস এবং ব্রেল ট্রান্সক্রাইবার শ্রীমতী শুক্লা রায়কে প্রথম অ্যান সালিভান স্মারক সম্মান অর্পণ করা হয়। পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষ থেকে এবার দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025 অর্পণের উদ্দেশ্যে 3 জন বিশিষ্ট মানুষের নাম আমরা প্রস্তাব করেছি। স্বামী সুপর্ণানন্দ মহারাজ, প্রাক্তন অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নরেন্দ্রপুর এবং সম্পাদক, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক। ডক্টর রজনী ব্যানার্জি, সেক্রেটারি, কলকাতা, সোসাইটি ফর এম্পাওয়ারমেন্ট অফ ডিফারেন্টলি এবলড, এবং ডক্টর রজনী ব্যানার্জি, স্পেশাল এডুকেটর এবং সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার। প্রতিবন্ধী মানুষের প্রতি তারা যে হার্দিক বন্ধুত্ব, ভালোবাসা ও দায়বদ্ধতার নীরব নজির সৃষ্টি করেছেন, আমাদের এই আনুষ্ঠানিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধার প্রদর্শন যে তার তুলনায় অত্যন্ত অকিঞ্চিতকর, তা আমরা সবিনয়ে স্বীকার করি। তবে আমরা এও বিশ্বাস করি যে তাদের কর্মজীবন অনাগতকালের মানুষকে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার ব্রত গ্রহণে উদ্বুদ্ধ করবে। এই প্রত্যয় নিয়েই আমি সভাকে দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান অনুষ্ঠানের সূচনা করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এখন দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025 প্রদান অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমে আমরা স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, যিনি আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, সম্পাদক, ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, প্রাক্তন অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নরেন্দ্রপুর। তার বহু ছাত্র এই হলে উপস্থিত রয়েছেন। তাছাড়াও অনেক ছাত্র এমন রয়েছেন যারা দূর থেকে এই অনুষ্ঠানের শুভকামনা করছেন। আমরা প্রথমেই মহারাজের কর্মজীবনের একটি সংক্ষিপ্ত বিবরণী শুনে নেব। আমি অনুরোধ করছি রাজদীপ নায়েক, সাধারণ সম্পাদক, ডিসেবল পিপলস ফোরাম, এখন সে মহারাজের সংক্ষিপ্ত কর্মজীবন এর বিবরণী পাঠ করবে। নমস্কার। প্রায় 4.5 দশক পূর্বে তিনি রামকৃষ্ণ সংঘে যোগদান করেন। 1984 সালে তার সন্ন্যাস ও বর্তমান নামকরণ। রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসবের অব্যবহিত পরেই তিনি ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পান। এরপর দীর্ঘ 27 বছর তিনি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদকের দায়িত্ব সামলেছেন। স্বামী লোকেশ্বরানন্দ ও প্রয়াত ভবানী প্রসাদ চন্দ্রের দূরদর্শিতার ফসল রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি। একই ক্যাম্পাসের অন্তর্ভুক্ত হওয়ায় একাডেমির দৃষ্টিহীন ছাত্রেরা প্রথম থেকেই আশ্রম পরিচালিত সাধারণ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পড়াশোনা করবার সুযোগ পেতেন। কিন্তু
রাজ্যের অন্যান্য দৃষ্টিহীন বিদ্যায়তনগুলির ছাত্রদের কাছে নরেন্দ্রপুরে পড়ার কোনো সুযোগ ছিল না। 1986 পরবর্তীকালে অতঃপর যে কোনো বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র মেধা ও প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে আবাসিক মহাবিদ্যালয়ে প্রবেশাধিকার পেলেন। সে যুগে এ রাজ্যের কতিপয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রদের ভর্তি নেওয়া হতো। রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় সেই বিরল প্রতিষ্ঠানগুলির মধ্যে অবশ্যই প্রথম সারিতে থাকবে। প্রতিবন্ধী ক্ষমতায়ন আইন 1995, শিক্ষার অধিকার আইন 2009 ও প্রতিবন্ধী অধিকার আইন 2016 পরবর্তী জামানায় মানুষের কাছে 80 ও 90-এর দশকের পরিস্থিতি অবিশ্বাস্য বলে বোধ হবে। তাঁর 27 বছরের কার্যকালে 200-রও বেশি প্রতিবন্ধকতাযুক্ত ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ও প্রায় 150 জন প্রতিবন্ধী ছাত্র বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এদের মধ্যে একটা বড় অংশ দৃষ্টি প্রতিবন্ধী। তাছাড়াও শারীরিক ও অন্যান্য প্রতিবন্ধী ছাত্র ছিলেন। প্রান্তিক ও দরিদ্র পরিবারের ছাত্রেরা মহারাজের কাছে নিঃসংকোচে তাদের সমস্যার কথা বলতে পারতেন। প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রেরা প্রধানত দরিদ্র পরিবারের সন্তান। ছাত্রাবাস ও আনুষঙ্গিক ফি দেবার মতো আর্থিক সঙ্গতি তাদের প্রায়ই থাকতো না। এই বিশেষ খাতে অর্থ সংগ্রহ করে প্রতি বছর একটা বড় অংশের ছাত্রের ফি মকুব করা হতো, যেখানে প্রতিবন্ধকতাযুক্ত ছাত্ররা অগ্রাধিকার পেতেন। দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের একান্ত আবশ্যক টেপ ক্যাসেট সহ অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে গিয়ে তাঁর প্রতিষ্ঠানের প্রচলিত কর্মপদ্ধতিকে অনেকটা বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক করতে হয়েছে। অনুলেখক নেওয়ার নিয়মের পদ্ধতিগত সরলতা, পরীক্ষায় ক্ষতিপূরক সময় মঞ্জুর করা প্রভৃতি প্রশ্নে সব শিক্ষা প্রতিষ্ঠানে যখন প্রতিবন্ধী ছাত্রদের নিয়ত সংগ্রাম করতে হচ্ছিল, তখন আবাসিক মহাবিদ্যালয়ে তার বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রদের উদ্বেগগুলিকে গুরুত্বের সঙ্গে বিচার করেছে। রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নরেন্দ্রপুর কোনো রকম রাষ্ট্রীয় আইনি বাধ্যবাধকতার মুখাপেক্ষী না থেকেই নিজের মতো করে প্রতিবন্ধী বান্ধব একটি পরিবেশ নির্মাণ করতে প্রয়াসী হয়েছিল, যার মুখ্য কারিগর ছিলেন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। শিক্ষানুরাগী এই মানুষটি চিরকাল শিক্ষার পরিমাণ নয়, বরং গুণগত মানোন্নয়নের কথা ভেবেছেন, বাস্তবায়নেরও চেষ্টা করেছেন। তার নেতৃত্বে আবাসিক মহাবিদ্যালয় উচ্চশিক্ষা ক্ষেত্রে জাতীয় মানচিত্রে স্থান করে নিতে সক্ষম হয়েছিল। বর্তমানে তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সম্পাদকের দায়িত্বভার সামলাচ্ছেন। প্রতিবন্ধী মানুষের এই পরম বন্ধু স্বামী সুপর্ণানন্দ মহারাজকে দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মানে সম্মানিত করতে পেরে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষে আমরা ডিসেবল পিপল ফোরাম নিজেদের সম্মানিত ও ধন্য মনে করছি। এখন দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025-এ ভূষিত করা হবে শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে। এই স্মারক সম্মানের সঙ্গে আমরা মহারাজের হাতে অর্পণ করছি একটি মানপত্র, সঙ্গে রয়েছে একটি শাল এবং একটি ফটোগ্রাফ, বাঁধানো ফটোগ্রাফ, যেখানে হেলেন ও এখন প্রফেসর ডক্টর সুরঞ্জন দাস স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে সম্মানিত করছেন। ফটোগ্রাফটিতে দেখানো হচ্ছে হেলেন ও অ্যান সালিভান একসঙ্গে রয়েছেন এবং অ্যান সালিভান কিছু একটি পড়ে শোনাচ্ছেন। সম্মানিত করা হলো স্বামী সুপর্ণানন্দ মহারাজকে। এখন আমি আমাদের স্বেচ্ছাসেবক ও বন্ধু দেবাঞ্জনা দাসকে অনুরোধ করছি মহারাজের হাতে অর্পিত মানপত্রটি পাঠ করে শোনানোর জন্য। দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025।
স্বামী সুপর্ণানন্দ। হে ব্রাত্যজনের সখা, অব্রাহ্মণের ব্রহ্মবিদ্যা লাভের মতোই সেদিন জ্ঞানাঙ্গনের দ্বার দৃষ্টিহীন মানুষের জন্য ছিল রুদ্ধপ্রায়। গুরু গৌতমের মতোই স্নেহার্দ্র সম্ভাষণে আপন প্রাঙ্গণে শিক্ষার্থীর পংক্তিতে তাদের স্থান করে দিয়েছিলেন আপনি। তাদের কাছে মহাবিদ্যালয়ের প্রশস্ত পরিসর হয়ে উঠেছিল বৃহত্তর বিশ্বের বাতায়ন প্রান্ত। শুধু তাই নয়, সন্ন্যাসীর জীবনব্রতের আধ্যাত্মিক সাধন সীমার পারে গিয়ে অগণিত প্রতিবন্ধী ছাত্রের একান্ত সুখ দুঃখের সাথী হয়ে আপনিও নেমে এসেছিলেন আচার্যের উচ্চাসন থেকে। বিদ্যায়তনে প্রবেশের সেই শুভ মুহূর্ত থেকে সেই সব ছাত্রের সঙ্গে আপনার যে আন্তরিক সম্বন্ধ রচিত হতো, তার স্নিগ্ধ ছায়া যে ক্রম প্রসারিত হয়ে আশ্রয় দিয়েছে সংশ্লিষ্ট আরও কত অবহেলিত মানুষকে, সে কথা আপনার স্নেহাস্পদ ছাত্রদের কারও অজানা নয়। দারিদ্র্য, প্রতিবন্ধকতা আর অবজ্ঞা যাঁদের জীবনারম্ভের সঙ্গী ছিল, আপনার আন্তরিক ভালোবাসা আর স্নেহস্পর্শে তাঁরা উচ্চশিক্ষিত ও নিজ জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছেন। আপনার প্রশাসনিক কর্মজীবনের বিরাট অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে দৃষ্টিহীন মানুষের শিক্ষা ও পুনর্বাসন কল্পে নীরব অবদানের অসংখ্য নজির। এ রাজ্যের দৃষ্টিহীন মানুষের উচ্চশিক্ষা ক্ষেত্রে যা একটা মাইল ফলক স্থাপন করেছে। দৃষ্টিহীন মানুষের জীবনের সার্বিক মানোন্নয়নের ক্ষেত্রে আপনার এই নিভৃত কর্মতৎপরতার প্রতি সকৃতজ্ঞ শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা মহীয়সী হেলেন কেলারের শিক্ষিকা ও চিরবন্ধু শ্রীমতী অ্যান সেলিভানের নামাঙ্কিত এই স্মারকপত্রটি আপনার হাতে অর্পণ করে নিজেদের ধন্য মনে করছি। আপনার রচিত মহৎ দৃষ্টান্ত যুগান্তরের মানুষকে প্রাণিত করুক, এই কামনা। সশ্রদ্ধ নমস্কার সহ পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিকবৃন্দ। তারিখ 31শে মে 2025। আয়োজনে ডিসেবলড পিপলস ফোরাম। এখন দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025-এর প্রত্যুত্তরে কিছু বলবার জন্য আহ্বান করছি স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে। ওম জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে দ্বিতীয় অ্যান সালিভান স্মারক বক্তৃতা এবং স্মারক সম্মান উপলক্ষে আয়োজিত এই সন্ধ্যায় সমবেত সুধীবৃন্দ, যারা সভাকক্ষে বসে আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই। আর এখানে অতিথিবৃন্দ যারা আছেন, অধ্যাপক সুরঞ্জন দাস মহাশয়, বিখ্যাত উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে অ্যাডামাস ইউনিভার্সিটি। প্রধান বক্তা আছেন অধ্যাপক শিক্ষা বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, মুক্তিপদ সিনহা মহাশয়, প্রতিবন্ধী অধিকার কর্মী ডক্টর রুমা চ্যাটার্জি এবং রজনী ব্যানার্জি, সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার, এবং সভাপতি অমিয় বিশ্বাস, আর আমার প্রতিবন্ধী ছাত্র ভাইয়েরা এবং বোনেরা। আজকে পশ্চিমবঙ্গ ডিসেবল পিপলস ফোরাম অর্থাৎ পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ আজ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাকে পুরস্কার দেওয়া হলো, স্মারক সম্মান দেওয়া হলো দ্বিতীয় অ্যান সালিভান স্মারক। এগুলো আমরা ঠিক পছন্দ করি না এবং আমরা কাজ করি, কাজের পিছনে কোনো রকম পুরস্কার তো চাই না, বরং যেটা চাই সেটা হচ্ছে তিরস্কার। তাতে আমাদের মুক্তি হয়, আমাদের অহংকার বিনাশ হয়। তা
যেটুকু পাঠ করা হলো আমার সম্বন্ধে, আমি বলছি না যে অতিরঞ্জিত আছে, কিন্তু ব্যাপারগুলো অত সহজ নয়। এখন কিছুটা সুরাহা হয়েছে ওদের চাকরি পাওয়ার ব্যাপারে, ভর্তির ব্যাপারে এবং উচ্চশিক্ষা লাভের ব্যাপারে। কিন্তু এখনও যে প্রবলেমটা, যে সমস্যাটা রয়ে গেছে, সেটা হচ্ছে যে ওদের দ্বারা পরিচালিত কোনো প্রতিষ্ঠান নেই, এবং মানে শিক্ষা প্রতিষ্ঠান, এবং আমাদের একটা বাজে ধারণাও রয়েছে যে স্পেশাল ইনস্টিটিউশন ছাড়া ব্লাইন্ডদের পড়াশোনা করানো যাবে না। তা আমরা এটা বারবার ধরে বলে এসেছি পশ্চিমবঙ্গের সরকারকেও, শিক্ষা বিভাগকেও, যে আপনারা ব্লাইন্ড ছেলেদের লেখাপড়ার ব্যবস্থা যদি সত্যি সত্যি করতে চান, তাহলে আপনাদের প্রত্যেকটা সাইটেড ছেলেদের জন্য যে স্কুল আছে, যে এরিয়াতে আছে, সেই এরিয়ারে, সেই অঞ্চলের ব্লাইন্ড ছেলেরা বা মেয়েরা তাদের বাড়ির পাশে সেই স্কুলেই পড়বে এবং তার ব্যবস্থা করবেন। যদি ব্রেলের ব্যবস্থা করতে হয়, ব্রেল শিক্ষার, তাহলে বিএডে অন্তত 10টা নম্বর রাখুন। যারা সাইটেড শিক্ষক বিএড পরীক্ষা দিচ্ছেন, তারা পরীক্ষাটা ওখান থেকে তারা শিখে যাবেন ব্যাপার, ব্রেলটা কী করে ছাপাতে হয়, ব্রেলটা কী করে পড়তে হয়। তাছাড়া এখন ব্রেলও কার্যকরী হয় ততটা নয়, ব্রেল না জানলেও চলে, তাই না? এখন ব্রেল না জানলেও চলে, এখন মোবাইল হয়ে গেছে এবং শুনে তারা সবই। একটা মোবাইল থাকলে পরেই তাদের লেখাপড়া একেবারে মোটামুটি সুপ্রতিষ্ঠিত, শিওর, সুনিশ্চিত। এবং তারা এখন আর সেরকমভাবে রিডারের উপরও নির্ভরশীল নয়, অনেকটা সুবিধা হয়েছে। কিন্তু যেটা অসুবিধা এখনও আছে, আমরা যারা সাইটেড এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব চালাই, সেখানে আমরা ধরেই নিয়েছি যে ওরা ব্লাইন্ড, ওদের এইসব জায়গায় ওদের মানে এমপ্লয় করা যাবে না, চাকরি টাকরি দেওয়া যাবে না, তারা পড়াতে পারবে না। তা আমি কলকাতা আমাদের কলকাতার অনেক কলেজকে সেই সময়তে অনেক অনুরোধ করে তাদের ডেকে পাঠিয়ে অনেক সময় গিয়ে বলেছি যে আপনারা সাইটেড ছেলেদের সঙ্গে ওদের রাখুন, ওদের আলাদা কোনো প্রিভিলেজ দিতে হবে না, কিচ্ছু ব্যবস্থাও করতে হবে না, ওরা ঠিক করে নেবে, সাইটেড ছেলেদের সঙ্গে ওরা পড়বে। বলে আমাদের তো ব্লাইন্ড বয়েজ একাডেমি নেই। আমি বলে আমাদের কলেজেও ব্লাইন্ড বয়েজ একাডেমি নেই, ব্লাইন্ড বয়েজ সিস্টেম নেই পড়ানোর। আমাদের একটা আশ্রমে একটা রয়েছে ব্লাইন্ড বয়েজ একাডেমি। তা আপনারা যেমন সাইটেড ছেলেদের জন্য কলেজ, আমাদেরও তেমনি, কিন্তু আমরা তো পড়াচ্ছি। এবং আমার মনে আছে যখন এদের সবাইকে ভর্তি করা যেত না, তখন আমি ফোন করে করে বলতাম স্কটিশ চার্চ কলেজ, বিদ্যামন্দির, তারপর আশুতোষ কলেজ, বিভিন্ন অন্য কলেজের তারা সেভাবে রেসপন্ড করেননি, কিন্তু এরা করেছেন। এবং গ্রাম দেশে আমার যারা সব পরিচিত হেডমাস্টার ছিল তাদের কাছেও পাঠিয়েছি যে এই ছেলেটাকে ভর্তি করে নেই। বলে আমার কী বলছেন, ব্লাইন্ড ছেলে, আর নিয়ে দেখুন না, ওরাই আপনাদের চোখ খুলে দেবে। তাই হয়েছে তাই। তাই কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে দেবে না, স্কুল সার্ভিস কমিশনে দেবে না, দিয়েছে, রেজাল্ট আউট হয়েছে, কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট দেবে না। এ নিয়েও অনেক ফাইট টাইট করতে হয়েছে। তা এখানে অরূপ রয়েছে, তা আমি বললাম যে আমাকে অরূপকে দেন, আমরাই চাকরি দেবো। এই অরূপ ইতিহাসে পড়েছে, ভালো ছেলে। আর এদের একটা সুবিধা হচ্ছে, এটা গান জানে, এটা কম জিনিস না। আসলে আমরা ওদের ধরে নিয়েছি যে ওরা অক্ষম, বিশেষভাবে সক্ষম, এই কথাটার অর্থ আমরা এখনও বুঝি না। বিশেষভাবে সক্ষম, এরা প্রত্যেকটা ছেলে সঙ্গীত জানে, সঙ্গীতের যে কোনো একটা শাখাতে এদের অবাধ বিচরণ, যেটা আমাদের পক্ষে অসম্ভব বলে মনে হয়। ওরা দেখতে পায় না, তবু তো কীভাবে এসব করে। সহজাত একটা আকর্ষণ থাকে সঙ্গীতের উপর। আমি একটা ছেলেও দেখিনি, ব্লাইন্ড ছেলে, যারা সঙ্গীতের কোনো বিভাগে পারদর্শী না হয়েছে। যেন এটা ওদের একটা মানে সহজ একটা অবস্থা। তা আমি বিশেষ কিছু বলছি না। এখনও সর্বত্রই কিন্তু ওরা এখন ইউনিভার্সিটিতেও পড়াচ্ছে,
ইউনিভার্সিটিতেও পড়াচ্ছে। এটা একটা খুব আনন্দের কথা। কলেজে তো আছেই, ইউনিভার্সিটিতেও পড়াচ্ছে। আগে রেলওয়ে ডিপার্টমেন্টে অ্যানাউন্সমেন্টের কাজ করতো, সেটাই তাদের একমাত্র কাজ ছিল, অন্য কোথাও তাদের পাঠানো হতো না। মানে সেভাবে আমাদের জনমত তৈরি হয়নি, সমাজ সেইভাবে তাদের স্বীকৃতি দেয়নি, অথবা সমাজ তৈরি ছিল না। ধীরে ধীরে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, এবং এখন ওরা দে আর অ্যাট পার উইথ দ্য সাইটেড পারসনস, দে ক্যান চ্যালেঞ্জ দেম ইভেন। একই ছেলে, সাইটেড ছেলে ভালো রেজাল্ট করেছে, ও ভালো রেজাল্ট করেছে, কিন্তু ওরা আরও এক্সট্রা কোয়ালিটিস আছে ওদের, সঙ্গীত জানে, এ জানে, লিডারশিপ ওরা আরও ভালো করে নিতে পারে, এবং একটা জায়গায় গিয়ে সেখানকার পরিবেশ চেঞ্জ করে দেয়। এবং মানুষের ভেতরে এই আশার জায়গায় যে আমাদের দেখো বা আমাকে দেখো। সেজন্য পাঁশকুড়াতে আমি একটা স্কুলে পাঠিয়েছিলাম, প্রথমে নেয়নি, তারপরে আমাকে হেডমাস্টার বললেন যে মানে অদ্ভুত ব্যাপার, ওই ছেলেটি আমাদের এখানে ব্লাইন্ড ছেলেটি পড়ে, এবং সে এই অঞ্চলে হইচই ফেলে দিয়েছে, তাকে দেখবার জন্য সবাই আসে, সে কী করে বক্তৃতা করে। এই যে এখানে এরা সাবলীল বক্তৃতা করছে, এবং সাইটেড ছেলেরা অত ভালো বক্তৃতাও দিতে পারে না, ওরা যেভাবে দেবে। ওরা যদি হাতে করে পড়ে যায়, আমরা বুঝতেও পারবো না যেটা পড়ছে কি বলছে, মানে বানিয়ে বলছে না, নিজেরাই বলছে, ইমপ্রম্পচু এইসব আছে। তা আমি বলছি যে এই পুরস্কার দিয়ে আমাদের সম্বর্ধনা বিশেষ করে সাধুদের না দেওয়াই ভালো। যারা চাচ্ছেন তাদের দেবে, সেটা আমি বলি ওদের কর্তা ব্যক্তিদের। এরপরে এগুলো করো না মানে এটা আমার কাছ থেকে যদি নিয়ে নাও আমি খুশি হব। তো যাই হোক, আর আমাদের এসব নিয়ে বা করবেই বা রাখবোই বা কথা, আজ এখানে আছে কাল অন্য জায়গায় চলে যাব, এসব পড়ে থাকবে। তা এই জন্য এইসবের প্রতি আমাদের আকর্ষণও নেই। আমি তাদের এই উদ্যোগ, তারা নিজেদের প্রতিষ্ঠানটাকে আরও তার মধ্যে সলিডারিটি নিয়ে আসুক। তা আমি সেটাই বলবো, এই প্রতিষ্ঠান শুধু দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য, এবং সেখানে তারা যেন সর্বশক্তি নিয়োগ করে, এইটুকুই আমার প্রার্থনা। তাদের যে জায়গায় এখনও ঘাটতি আছে কিছু সেগুলো নিয়ে তাদের আরও সরব হতে হবে, এবং যথাযথ জায়গায় গিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। তার জন্য একটা একতাবদ্ধ প্রচেষ্টাও দরকার। আমি সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই তাদের, আর আপনাদের সকলকে শুভেচ্ছা। আমরা কিছুক্ষণের জন্য দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান প্রদান অনুষ্ঠানটি স্থগিত রেখে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সুরঞ্জন দাসের বক্তব্য শুনব। আমরা আমাদের তাকে ছেড়ে দিতে হবে, কাজেই আমরা এখন অধ্যাপক ডক্টর সুরঞ্জন দাস মহাশয়কে আহ্বান করছি তার বক্তব্য পেশ করবার জন্য। আজকের সভায় উপস্থিত অতিথিবর্গ, সভায় উপস্থিত বিদ্বজ্জন, যার মধ্যে আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকর্মী, প্রাক্তন এবং বর্তমানের সহ উপাচার্য প্রফেসর অমিতাভ দত্ত রয়েছেন আমার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সহপাঠী গুঞ্জা, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। প্রথমেই যাদের উদ্যোগে এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে, ডিসেবল পিপলস ফোরাম, তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে অনুষ্ঠান করার জন্য। এই ফোরাম যারা পরিচালনা করে তাদের অনেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাদের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল যখন আমি ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম। এবং অভিনন্দন জানাচ্ছি একই সঙ্গে, এবং আমার মনে আছে 2022 সালে যখন প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছিল, আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। অভিনন্দন জানাচ্ছি আজকে যারা অ্যান সালিভান দ্বিতীয় স্মারক সম্মান পাচ্ছেন।
মাননীয় স্বামী সুপর্ণানন্দ মহাশয়, আবার আমার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আন্তরিক বন্ধু সহপাঠী ডক্টর রুমা চ্যাটার্জি এবং ডক্টর রজনী ব্যানার্জিকে, আবার একই সঙ্গে একই অনুষ্ঠানে আমরা মিলিত হতে পেরেছি আমার বন্ধুবর এবং আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকর্মী মুক্তিপদ সিনহাকে সঙ্গে, যিনি আজকে স্মারক বক্তৃতা দেবেন, প্রদান করবেন। অমিয় বিশ্বাস মহাশয়কে আবার আন্তরিক নমস্কার জানাচ্ছি। এর আগে আপনার সঙ্গে মিলিত হয়েছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রোগ্রামে। আমি বেশি সময় নেব না, দু একটা কথা বলবো। অ্যান সুলিভানের সম্বন্ধে বলতে গিয়ে প্রথম একটা উক্তি দিয়ে শুরু করছি। একজন বিখ্যাত পশ্চিমী দার্শনিক ওনার সম্বন্ধে বলেছিলেন, উদ্ধৃতি দিচ্ছি, অ্যান সুলিভান ওয়াজ এ মিরাকল ওয়ার্কার হু পায়োনিয়ার্ড ট্রান্সফরমেটিভ এডুকেশন, আনকোট। এবং এই ট্রান্সফরমেটিভ এডুকেশন যার প্রধান উদ্যোক্তা অ্যান সুলিভান ছিলেন, আজকের দিনে এতদিন বাদে আমরা সেই ট্রান্সফরমেটিভ এডুকেশনের কথা বলছি। ট্রান্সফরমেটিভ এডুকেশন বলতে অ্যান সুলিভান মনে করতেন যে শিক্ষা প্রদান একটা অলৌকিক ঘটনা না, শিক্ষা প্রদান করা যায় অক্লান্ত পরিশ্রম ও সহানুভূতি যদি আমরা ঠিকমতো থাকি। এবং আমি যেটা দু একটা পয়েন্ট বলবো, দেখাবার চেষ্টা করব তার শিক্ষা ভাবনার চিন্তা কি করে আজকের আমরা যারা শিক্ষা জগতের সঙ্গে জড়িত আমাদের কিভাবে সহায়তা করতে পারে। আমরা যদি অ্যান সুলিভানের শিক্ষাতত্ত্ব দেখি তাহলে আমরা দেখি উনার শিক্ষাদান কখনো কোনো কঠোর নিয়মে আবদ্ধ ছিল না, বরং তিনি সর্বদা শিক্ষার্থীর প্রতি সংবেদনশীলতার ভিত্তিতে শিক্ষাদান দেবার উদ্যোগ গ্রহণ করেছিলেন। আজকে যেটা আমরা আজকে এক্সপেরিয়েন্সিয়াল এবং ইমোশনাল লার্নিংয়ের কথা বলি, অনেক দিন আগে অ্যান সুলিভান কিন্তু সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এবং সেই সময় তার সমকালীন প্রগতিশীল শিক্ষাবিদ, বিশেষ করে হোরেস মান এবং লুই ব্রেলের দ্বারা উনি প্রভাবিত হয়েছিলেন এই ধরনের চিন্তা ভাবনা করার জন্যে কী করে এডুকেশনকে ট্রান্সফরমেটিভ এডুকেশনে পরিণত করা যায়। এদের দ্বারা অনুপ্রাণিত হলেও অ্যান সুলিভান কিন্তু নিজস্ব একটা পথ নির্মাণ করেছিলেন। তার শিক্ষা দর্শন আমি যেভাবে দেখি নির্ভর করত বিশ্বাস, সহমর্মিতা এবং শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণের উপর। অনেক দিক থেকে শিক্ষা সংস্কারক জন ডিউইর উনি পূর্বসূরি ছিলেন। উনি বিশ্বাস করতেন জন ডিউইর মতোই যে প্রজ্ঞার সন্ধানে পৌঁছানোর জন্য শারীরিক সীমাবদ্ধ একটা অবস্টেকল হতে পারে না। আজ আমরা যখন অ্যান সুলিভানের কথা স্মরণ করছি, আমি মনে করি অন্তত চারদিক থেকে অ্যান সুলিভান যেভাবে শিক্ষার ভাবনাটা দেখেছিলেন আমরা তার থেকে অনেক কিছু গ্রহণ করতে পারি। প্রথমটা যেটা বললাম যে শিক্ষাকে একটা ট্রান্সফরমেটিভ মোডে দেখার, শিক্ষা রূপান্তরমূলক যে ক্ষমতা সেটার উপর জোর দেওয়া। একজন মহান শিক্ষক কেবল পড়ান না, জীবন বদলে দিতে পারেন, এটাই ছিল অ্যান সুলিভানের মূল বক্তব্য। এবং এখানে স্বামীজি রয়েছেন, অনেকাংশে বিবেকানন্দর কথা মনে পড়ে যায় যখন বিবেকানন্দ বলেন যে এডুকেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা খালি তথ্য দেয় না, একজন মানুষের যে পারফেকশন সেটা বার করার সুযোগ করে দেয়। আবার বিবেকানন্দ বলে গেছিলেন যে নাকি শিক্ষিত সে যদি যে শিক্ষা পায়নি তাকে যদি শিক্ষা দান না করেন তাহলে হি ইজ এ ট্রেইটার। অনেকটা অ্যান সুলিভানও কিন্তু এরকম ধরনের বক্তব্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলেন। অ্যান সুলিভানের আরেকটা কথা আমার যেটা মনে করি, উনি বিশ্বাস করতেন রেজিলিয়েন্স ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি, অর্থাৎ যতই প্রতিকূলতা থাকুক, সে প্রতিকূলতা দারিদ্র্যের প্রতিকূলতা হতে পারে, প্রতিবন্ধকতার প্রতিকূলতা হতে পারে, এই প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমাদের একটা উঠে আসার একটা তাগিদ থাকা উচিত। এবং সেই জীবনে যে মানবিক দৃঢ়তা, সেই দৃঢ়তার উপর কিন্তু বারে বারে উনি জোর দিয়েছিলেন এবং তার
লাইফই কিন্তু এই জীবন দৃঢ়তার একটা রিফ্লেকশন। এটাও কিন্তু আমাদের আজকে অনুপ্রাণিত করা উচিত, আজকে যারা আমরা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত আছি। আজকে আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছি। আপনারা যদি আজকে নিউ এডুকেশন পলিসি দেখেন তাহলে বারে বারে ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হচ্ছে, কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশনের কথা বা সমন্বিত শিক্ষার কথা অ্যান সুলিভান কিন্তু অনেকদিন আগে বলে গেছিলেন। উনি বারে বারে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলেছেন এবং উনি প্রমাণ করেছেন যে প্রতিবন্ধকতা কখনো শিক্ষা বা মর্যাদার অন্তরায় হতে পারে না। চতুর্থত, আজকে আমরা স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিংয়ের কথা বলছি। অ্যান সুলিভান কিন্তু অনেক দিন আগে এই স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিংয়ের কথা দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। সুলিভান যেরকম বলেছেন যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার যে মূল যে দিকগুলো সেগুলো হচ্ছে ব্যক্তিগতকরণ, সহানুভূতি এবং সংযোগ। এগুলো কিন্তু আজকের দিনে আমরা এটা গুরুত্ব দিচ্ছি, যেটার কথা অ্যান সুলিভান অনেক দিন আগে বলে গেছেন। অর্থাৎ আমি যেভাবে দেখি, অ্যান সুলিভান শিখিয়েছিলেন শিক্ষাদান কেবল জ্ঞান হস্তান্তর নয়, এটা একটি গভীর নৈতিক কর্ম, অন্য এক মানবের ভিতরে নিহিত পূর্ণ সম্ভাবনাকে জাগিয়ে তোলার প্রতিশ্রুতি। এই প্রেক্ষাপটে মার্ক টোয়েন অ্যান সুলিভানের সম্বন্ধে বলেছিলেন যে উনি একটা অলৌকিক কর্মকার, যিনি শিখিয়েছিলেন যে কখনো যাতে আমরা হাল না ছাড়ি। এটাও কিন্তু আজকে যারা আমরা শিক্ষার সঙ্গে জড়িত, এটা কিন্তু আমাদের মনে রাখার দরকার। এবং সবশেষে অ্যান সুলিভানের সম্বন্ধে আবার একজন পশ্চিমী চিন্তানাকে কথা দিয়ে শেষ করছি। উনি বলেছিলেন, উদ্ধৃতি, অ্যান সুলিভান প্রুভড দ্যাট এডুকেশন ইজ নট দ্য ফিলিং অফ এ বাকেট বাট দ্য লাইটিং অফ এ ফায়ার। যে অর্থাৎ যে অ্যান সুলিভান প্রমাণ করেছিলেন যে শিক্ষা মানে শুধু এক টুকরো পাত্র ভরে দেওয়া নয়, এটা এক প্রকার আগুন জ্বালিয়ে দেওয়া। এটাও কিন্তু আজকের দিনে আমরা যারা শিক্ষা জগতের সঙ্গে জড়িত আমাদের মনে রাখা উচিত। আবার মনে পড়ে যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথের কথা, উনিও কিন্তু একই কথা বলেছিলেন, শিক্ষা মানে তথ্য দেওয়া নয়, শিক্ষা মানে একজন ছাত্রের মধ্যে অগ্নি জ্বালিয়ে দেওয়া। আজকে এই সব মহামানবের কথা যদি আমরা মাথায় রেখে শিক্ষার জগতের ক্ষেত্রে আমরা নতুন নতুন চিন্তাভাবনা করি, তাহলে আজকে যার স্মৃতির জন্য আমরা আজকে কেন জড়িত হয়েছি তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারব। আবার যারা আজকের এই সভা আয়োজন করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ ডক্টর প্রফেসর সুরঞ্জন দাস মহাশয়কে। আমরা এখন আবার দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান প্রদান অনুষ্ঠান শুরু করব। এখন ডক্টর রুমা চ্যাটার্জি, যিনি ডেফ ব্লাইন্ডনেস ব্যাপারে কলকাতায় প্রথম কাজ শুরু করেন, আমরা তার সংক্ষিপ্ত কর্মজীবনী প্রথমে শুনব। আমি অনুরোধ করছি রাজদীপ নায়েককে ডক্টর রুমা চ্যাটার্জির সংক্ষিপ্ত কর্মজীবনী পাঠ করবার জন্য। জন্ম 1954 সালে দিল্লি শহরে। পরে পিতার কাজের সূত্রে কলকাতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের পড়াশুনো। খুব অল্প বয়সে সমাজবিজ্ঞানের প্রতি একটা স্বাভাবিক ঝোঁক তৈরি হয়, যা তাকে ইতিহাসের কাছাকাছি নিয়ে আসে। বিশিষ্ট অধ্যাপক ও গবেষক ডক্টর অমিয় কুমার বাগজির অধীনে পিএইচডি করতে করতেই নিছক কৌতূহলের বশেই একদিন ব্রেইল পদ্ধতি শিখে ফেলেন। ব্যক্তিগত পরিচয়ের সূত্রে শ্রীমতী হেনা বসুর কাজকর্ম সম্পর্কে একটি মোটামুটি ধারণা তো ছিলই, এবার ব্রেইল পদ্ধতির সাথে হওয়া নবপরিচয় তাকে শ্রীমতী বসুর সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট করে দিল। এখানেই পরের কয়েক দশক জুড়ে তার কর্মজীবনের একটা বড় অধ্যায় রচিত হবে। দৃষ্টি প্রতিবন্ধকতাকে এখানে খুব কাছ থেকে পরখ করবার সুযোগ পেলেন তিনি। পর্বতারোহণের মতো কোনো ঝুঁকিপূর্ণ কাজের সময় দৃষ্টিহীন মানুষের দ্রুত উপাত্ত সংগ্রহের বিকল্প ও অভিনব কৌশলের সঙ্গে সম্যকভাবে পরিচিত হলেন, বিশেষত সোসাইটির নেচার ক্যাম্পগুলির মাধ্যমে। এখানেই পরিচিত হলেন এমন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সঙ্গে যারা একই সঙ্গে শ্রবণ প্রতিবন্ধীও। শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধকতা বা ডেফ ব্লাইন্ডনেস
এমন একটি বৈশিষ্ট্য যা দৃষ্টিহীনদের মধ্যে বিরল নয় মোটেও, অথচ যা একেবারেই উপেক্ষিত। যদিও শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধকতাকে নিছক দুটির যোগফল বলা যাবে না, এটি একটি স্বতন্ত্র বিষয়। 2004 সালে এমনি এক ছাত্রের সাথে পরিচয়ের সূত্রে বিষয়টির গভীরতা উপলব্ধি করলেন। সেন্স ইন্ডিয়া কর্তৃক আহমেদাবাদ শহরে আয়োজিত একটি শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী পরিবার সম্মেলনে যোগদান করেন। পরে সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্রাফটের সাথে সেন্স ইন্ডিয়ার স্বাক্ষরিত MOUর মাধ্যমে 2006 সালে শুরু হয় প্রজেক্ট ডেফ ব্লাইন্ড, যা এ রাজ্যে অদ্যাবধি প্রথম ও একমাত্র শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের শিক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে গৃহীত সমষ্টিগত ও সংগঠিত উদ্যোগ। আনন্দের কথা এই যে এই উদ্যোগটি আজও ক্রমবর্ধমান। টলিগঞ্জ অঞ্চলে তার নিজস্ব ছোট্ট ফ্ল্যাটে যে কাজের সূচনা হয়, এখন তা পুরোদস্তুর একটি সংস্থায় রূপ পাচ্ছে। তার নেতৃত্বে পূর্ণ সময়ের স্পেশাল এডুকেটরের সাহায্যে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী শিশু ও কিশোরদের ব্রেল ও সাইন ল্যাঙ্গুয়েজ শেখানো, সামাজিকীকরণ, সেলাইয়ের মতো পেশামুখী প্রশিক্ষণ, প্রয়োজন বোধে হোম বেসড থেরাপি ও পরিষেবা দেওয়া হয়। আজ প্রায় 100 জনের মতো শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী শিশু কিশোর তার সংস্থায় প্রত্যক্ষ তত্ত্বাবধানে রয়েছে। এছাড়াও বরিশায় একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ক্যানিংয়ে একটি স্যাটেলাইট সেন্টার ও টলিগঞ্জ অঞ্চলেই একটি ডে কেয়ার সেন্টারের ধাঁচে পরিষেবা কেন্দ্র পরিচালিত হচ্ছে। তার সংস্থা সীমিত সামর্থ্যের মধ্যে কলকাতার বেশ কিছু শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষের চিকিৎসা পরিষেবা ও জরুরি ওষুধের দায়িত্ব নিয়েছেন। তার অনেক প্রাক্তন ছাত্রছাত্রী আজ স্বাবলম্বী তথা স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করছেন। 2017 সালে পুরনো সতীর্থদের সাথে প্রতিষ্ঠা করেন কলকাতা সোসাইটি ফর এম্পাওয়ারমেন্ট অফ দ্য ডিফারেন্টলি এবলড, যা তাদের বর্ধিত কাজের পরিধির সাথে সঙ্গতিপূর্ণ। পেশাগত জীবনে খিদিরপুর কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপনা করেছেন দীর্ঘ দিন। 1996 থেকে 2006 সাল পর্যন্ত যুক্ত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সান্ধ্য স্নাতকোত্তর পাঠ্যক্রমের সাথে। 2014 সালে দীর্ঘ অধ্যাপনা জীবন থেকে অবসর নিয়েছেন। যদিও শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধকতাযুক্ত মানুষের প্রতি সহমর্মিতা ও একান্ত দায়িত্ববোধ থেকেই তাদের জন্য শুরু করা কাজ থেকে অব্যাহতি নেবার কথা তিনি ভাবতেই পারেন না। প্রতিবন্ধকতা সম্বন্ধে যা প্রত্যক্ষ অভিজ্ঞতায় তার সুদীর্ঘ কর্মজীবনে জেনেছেন ও শিখেছেন, নবাগত ছাত্র গবেষকদের বিভিন্ন সেমিনারগুলিতে সে কথাই নিরলসভাবে আজও ভাগ করে নিচ্ছেন। এ রাজ্যের প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষে আমরা ডিসেবল পিপল ফোরামস এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধকতাযুক্ত মানুষের মুক্তির সহায় ও বন্ধু শ্রীমতী রুমা চ্যাটার্জিকে দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025 ভূষিত করতে পেরে সম্মানিত ও পরিতৃপ্ত বোধ করছি। এখন দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025 প্রদান করা হচ্ছে শ্রীমতী রুমা চ্যাটার্জি মহাশয়াকে। আমি অনুরোধ করছি আজকের সভার সভাপতি অমিয় বিশ্বাস মহাশয়কে ডক্টর চ্যাটার্জিকে এই সম্মান অর্পণ করবার জন্য। এখন স্মারক সম্মান অর্পণ করা হলো ডক্টর রুমা চ্যাটার্জি মহাশয়াকে। এর সঙ্গে রয়েছে একটি মানপত্র, শাল এবং একটি বাঁধানো ফটোগ্রাফ, হেলেন ও অ্যান সালিভানের যুগ্ম একটি ফটোগ্রাফ, যেখানে অ্যান সালিভান পড়ে শোনাচ্ছেন হেলেনকে। শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষের বন্ধু ডক্টর রুমা চ্যাটার্জি মহাশয়াকে দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মানে ভূষিত
ভূষিত করা হলো প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষে। এখন আমি ডক্টর রুমা চ্যাটার্জি মহাশয়ার হাতে অর্পিত মানপত্রটি পড়ে শোনানোর জন্য আহ্বান জানাচ্ছি দেবাঞ্জনা দাসকে। দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025। ডক্টর রুমা চ্যাটার্জি। হে ব্রাত্যজনের সাথী, দৃশ্যহীন নীরবতায় একাকী যাঁরা, তাঁদের বন্ধু আপনি। শব্দহীন দৃষ্টিহীন মানুষের বিধ্বস্ত শৈশবে আপনার স্নেহস্পর্শ ছিল ঘুম ভাঙানো সোনার কাঠি। যে শ্রুতিদৃশ্যময় জগতের সংস্পর্শে শিশুমন চেতনার ভূমিতে ধীরে ধীরে জেগে ওঠে, নিজেকে এক স্বাধীন অস্তিত্ব হিসেবে ক্রমে ক্রমে আবিষ্কার করে বিপুলা পৃথিবীর কোলে, সেই প্রত্যক্ষ সংবেদনের লৌহ কপাট নিশ্চিত্র নীরব আধারে বন্দি করেছে যাঁদের, তাঁরাই আপনার প্রিয়জন পরিজন। শহর জনপদ কিংবা সুদূর গ্রামাঞ্চলে আশাহত নিঃসঙ্গ শিশু মনে আনন্দময় স্বপ্ন রচনা করতে সহযোগীদের নিয়ে ছুটে গেছেন আপনি। আজ তাই সেই সব বিস্মিত জাগ্রত প্রাণ শ্রদ্ধায় অবনত। হেলেন কেলারের নিশ্ছিদ্র অন্ধকার নিঃশব্দ জীবনের বন্ধ দরজা স্পর্শের ইন্দ্রজালে উন্মুক্ত করেছিলেন যিনি, সেই মহীয়সী অ্যান সালিভানের জীবন সাধনাকে অজ্ঞাতসারেই নিজের জীবন ব্রত করেছেন আপনি। অগণিত দৃষ্টিশ্রবণ প্রতিবন্ধী মানুষের শৈশব, শিক্ষা ও পুনর্বাসনের গুরু দায়িত্ব পালন করেছেন নিজের নিয়মিত অধ্যাপনার সমান্তরালে। আপনার সেই অন্তহীন ভালোবাসা, সমমর্মিতা আর চিরবন্ধুত্বের স্মারক হিসেবে আমরা শ্রীমতী অ্যান সালিভানের নামাঙ্কিত এই স্মারকপত্রটি আপনাকে অর্পণ করে কৃতার্থ বোধ করছি। আপনার একাকী পায়ে চলা পথটি অনাগত আগামীর জন্য প্রশস্ত রাজপথ রচনা করুক, এই কামনা। শ্রদ্ধা ও নমস্কার সহ পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিকবৃন্দ। তারিখ 31শে মে 2025। আয়োজনে ডিসেবলড পিপলস ফোরাম। দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025-এর প্রত্যুত্তরে এখন কিছু বলবার জন্য আমি ডক্টর রুমা চ্যাটার্জি মহাশয়াকে আহ্বান করছি। ডিসেবল পিপলস ফোরামকে আমার আন্তরিক শ্রদ্ধা। উপস্থিত যারা আছেন তাদের আমার বিনত নমস্কার। যারা মঞ্চে উপবিষ্ট তাদের সবাইকে আমার শ্রদ্ধা জানাই। আমাকে আজকে এই সম্মান জানানো হয়েছে যখন আমাকে ফোনে যিশু দেবনাথ বলেছিল এবং পরে সোমেন কথা বলেছিল। আমি দুজনের কাছেই একটা কথা বলতে চেয়েছিলাম যে আমি খুব লজ্জা বোধ করছি। কোনো এক সময় কোনো একটা কাজ শুরু করেছিলাম, ঠিক একা করিনি, জেদটা হয়তো আমার একার ছিল, কিন্তু আমার পাশে কিছু মানুষ নীরবে ছিলেন, প্রাজ্ঞ মানুষ, তারা বুঝেছিলেন যে এই কাজটা করার হয়তো সময় এসেছে, কারুকে করতে হবে। সময় যত এগিয়েছে আমার পাশে কিন্তু অনেক এসে দাঁড়িয়েছেন এবং তারা এখন এখানে আছেন। আমি মনে করি কলকাতা সোসাইটি ফর এম্পাওয়ারমেন্ট অফ দ্য ডিফারেন্টলি এবলড বা এর আগে যে প্রজেক্ট ডেফ ব্লাইন্ড, তার সঙ্গে যারা যুক্ত ছিলেন, যেমন চন্দ্রলেখা সিনহা এখানে আছেন, চন্দ্রলেখা দি, ঈশান আছেন আমাদের সদস্য, অনুরাধার মা অনিন্দিতা আছেন, মল্লিকা দাস আছেন, এরা সবাই কিন্তু এই সম্মানের ভাগীদার। তার কারণ আপনারা বুঝতে পারছেন যে আমরা স্বামীজির কথা থেকে শুনেছি যে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্ররা কিভাবে একটা সময় অবহেলিত হতো এবং তাদের কিছুতেই সাধারণ শিক্ষা স্তরে অন্তর্ভুক্তিটা সহজ ছিল না। ওনারা অনেক সংগ্রাম করেছেন, যদিও সেটা স্পেশাল স্কুল, কিন্তু ওনারা চেয়েছেন যাতে সরকারিভাবে অন্তর্ভুক্তি হয়। এবার অন্তর্ভুক্তি যখন আন্তর্জাতিক স্তরে স্বীকৃত এবং আমাদের দেশেও তার হাত ধরে আসলো, অদ্ভুতভাবে কিন্তু বাদ পড়ে যাচ্ছিল বা যায় এখনও
যারা একাধিক প্রতিবন্ধকতার শিকার বা বধিরান্ধ ছেলেমেয়েরা। তার কারণ তাদের শোনার অসুবিধে আছে, দেখার অসুবিধে আছে, কারোর কারোর ক্ষেত্রে চলার অসুবিধে আছে, অন্যান্য নানা রকম সমস্যা আছে। তো এখন সে কিন্তু শিক্ষা গ্রহণে আগ্রহী এবং সে শিখতেও পারে। এইখানেই কিন্তু অ্যান সালিভানদের প্রয়োজন। প্রত্যেকটি শিক্ষককে সহমর্মিতা নিয়ে তাকে শেখাতে হয় পাঠ্য বিষয়টি। আমরা শিক্ষকরা যদি বলি ও পারছে না, আমাদের কিন্তু মানতেই হবে যে আমরা কিন্তু তখন সেখানে বিফল। শিক্ষক পারবেন ছাত্রের মতন করে শেখাতে, তবেই না শিক্ষক সফল। এবং এই কাজটি আমাদের কেসিডাতে যেসব শিক্ষকরা আছেন তারা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, তারা কিন্তু নিরন্তর এই কাজ করেন। সবাই যে স্কুলের গণ্ডির মধ্যে আছেন এমন নয়। কিছু ছেলেমেয়ে আছে যারা বৌদ্ধিক ক্ষমতা খুবই কম, তার সঙ্গে বধিরান্ধ, ফলে তারা স্কুল পাঠ্যের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারছে না, পরিবার হাল ছেড়ে দিচ্ছে। তখন তাদের জীবন ধারণের জন্য যে শিক্ষাটা দরকার, সে হয়তো হায়ার সেকেন্ডারি পাশ করবে না, কিন্তু টাকা পয়সা চিনতে পারা, বাজারে যাওয়া, দৈনন্দিন কাজগুলো করতে পারা, এই শেখাটা তো জীবন শৈলী যাকে বলি, সেটা শেখানোর কাজ আমাদের শিক্ষকরা করেন এবং তাদের নানা ধরনের কাজ শিখিয়ে উপার্জনক্ষম করে তোলা। পয়সা নিশ্চয়ই বড়, মূল্যের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, কিন্তু তার থেকেও বড় দরকার হচ্ছে গিয়ে মর্যাদা বৃদ্ধি করা, সমাজে তার একটা স্বীকৃতি তৈরি। এই স্বীকৃতির জন্যই কিন্তু আমরা ভীষণভাবে কাজ করি। আর আমার আজকে ডিসেবল পিপলস ফোরামে এসে এতজন মানুষকে দেখছি, তাদের মধ্যে অনেকেই হয়তো কখনো আমি হেনাদির সঙ্গে কাজ করতে গিয়ে তাদের জন্য ব্রেল করেছি বা রেকর্ড করেছি, এই কাজগুলো করেছি। সবাইকে যে খুব চিনতেও পারছি এমন নয়, কিন্তু অনেককে দেখে একটা কথা আপনার সবার কাছে আমার অনুরোধ, যে আপনারা না খুব সচেতন থাকুন যে একটা অনুভূতি, একটা ইন্দ্রিয় যখন আপনাদের অসুবিধেজনক, আপনারা সচেতন থাকুন অন্ধ্র ইন্দ্রিয়টির প্রতি। মাঝে মাঝেই পরীক্ষা করান, ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, যাতে সেই ইন্দ্রিয়টি সক্ষম থাকে। এই সচেতনতা থাকা খুব দরকার। বহুদিন পর্যন্ত আমরা কিন্তু প্রতিবন্ধকতাকে অস্বীকার করেছি, মনে করেছি এটা আমাদের নয়, ওটা অন্য কারুর। পরিবার ভেবেছে কেন আসলো, এটা কোন অভিশাপ, স্বীকারই করতে চায়নি। কিন্তু এই অস্বীকৃতির জন্য না অসম্ভব প্রয়োজনীয় বছরগুলো কিন্তু একটি শিশু হারিয়েছে। ফলে এই স্বীকৃতিটা দরকার একটি শিশুর বেড়ে ওঠার জন্য। এই জায়গাটাতে আপনারা সচেতন থাকুন এবং এই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করুন। আবারও আমি বলছি, আমি আন্তরিকভাবে আজকে এসে খুব ভালো লাগছে। আমি আমার সবাইকে, এখানে উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানাই এবং আমি অন্তর থেকে মনে করি এই সম্মান কিন্তু আমার একার একেবারেই নয়, এটা কেসিডার সবার প্রাপ্তি। যতজন অভিভাবক, যতজন ছেলে মেয়ে ছাত্ররা আছে তাদের প্রত্যেকের, তার কারণ তাদের কাছ থেকে আমরা শিখি তার কি দরকার, কিভাবে আমরা তার কাছে পৌঁছবো, কিভাবে তার সঙ্গে আমরা যোগাযোগ করব। নমস্কার। দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আমরা এখন শ্রীমতী রজনী ব্যানার্জি মহাশয়াকে সম্মানিত করব। আমরা প্রথমে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার শ্রীমতী রজনী ব্যানার্জির সংক্ষিপ্ত কর্মজীবনের একটি বিবরণী শুনব। আমি শ্রীমতী ব্যানার্জির কর্মজীবনীর পাঠ করবার জন্যে আহ্বান জানাচ্ছি শালিনী শকে। নমস্কার। শ্রীমতী রজনী ব্যানার্জি আদালত কর্তৃক নিযুক্ত সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার। জন্ম 1986 সালে কলকাতায়। পিতা রামেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন ক্যালকাটা ডেফ অ্যান্ড ডাম স্কুলের প্রধান শিক্ষক।
তার পিতা বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন শ্রবণ প্রতিবন্ধী মানুষ। স্বয়ং হেলেন কেলার, যাকে 1935 সালে স্বর্ণপদকে ভূষিত করেন, পশ্চিমবঙ্গের অন্তর্গত 19টি শ্রবণ প্রতিবন্ধীদের বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠা এবং স্কুল প্রতিষ্ঠা করার আগ্রহী হন। শ্রবণ প্রতিবন্ধী মানুষের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ ক্যালকাটা হাইকোর্ট তাকে হাইকোর্ট বন্ধু উপাধিতে ভূষিত করেন। গত শতাব্দীর শেষ পাদে শ্রী বন্দ্যোপাধ্যায় ছিলেন শ্রবণ প্রতিবন্ধকতা বিষয়ে এ শহরের একজন বিশেষজ্ঞ। কন্যা রজনী দেবীর ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ প্রতি আগ্রহী হওয়ার এবং একজন বিশেষ শিক্ষক হবার পেছনেও অনুপ্রেরণা ছিল তার বাবার হাত ধরেই কখনো আদালত কক্ষে, কখনো বা রাজভবনের অলিঙ্গয়ে খুব কাছ থেকে দেখেছেন বধির মানুষের ভাষাকে বাঙ্গেয় করে তোলার ও শ্রাব্য জগতের শব্দকে বধির মানুষের কাছে কতখানি নিষ্ঠা ও ঐকান্তিকতার সাথে অর্থপূর্ণ করতে পারা যায় তার যাবতীয় খুঁটিনাটি। ক্যালকাটা হাইকোর্ট ক্যালকাটা ডেফ অ্যান্ড ডাম স্কুলের ছুটিতে ছাত্রাবাস বন্ধ হয়ে গেলে বাড়িতে না যেতে পারা ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের বাড়িতে থাকতে আসত। এভাবেই শ্রবণ প্রতিবন্ধী মানুষের প্রথম সংস্পর্শে এলেন শ্রীমতী ব্যানার্জি। প্রথাগত পড়াশোনার পাশাপাশি সাইন ল্যাঙ্গুয়েজ ও শ্রবণ প্রতিবন্ধকতা বিষয়ে প্রশিক্ষণ চলতে থাকে। আলোকচিত্র সাংবাদিকতার পেশা গ্রহণ করার বাসনা থাকলেও অন্তর্গত প্রেরণা ও প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর উৎসাহ তাঁকে সাইন ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রেটারের মহৎ কাজের প্রতি আগ্রহী করে তোলে। প্রশিক্ষণের প্রাথমিক পর্ব শেষ করে তিনি দেগঙ্গার একটি ছোট্ট শ্রবণ প্রতিবন্ধী মানুষের বিশেষ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। ওখানে প্রতিবন্ধী শিশুদের সাথে হওয়া নিষ্ঠুরতার সাথেও পরিচিত হন। এরপর কলকাতা ও মফস্বল শহরের বিভিন্ন ক্লাবের সাথেও কাজ করেছেন। এ সময় বাবার সাথে আদালতে শ্রবণ প্রতিবন্ধী মানুষের মামলা শুনতে যেতেন শ্রীমতী ব্যানার্জি। 2012-13 সালে হুগলির গুড়াপাড়ে একটি সরকারি হোমে শ্রবণ প্রতিবন্ধী কিছু মেয়ে যৌন নিপীড়নের শিকার হন। সিবিআই পরিচালিত ওই মামলায় রমেশ্বর বাবু আদালত কক্ষে নির্বাচিত ইন্টারপ্রেটার ছিলেন। মামলা চলাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 164তম ধারায় যে কোনো মহিলার জবানবন্দি গ্রহণের সময় শুধুমাত্র মহিলাদের রাখা বাধ্যতামূলক করা হয়। ফলে রামেশ্বর বাবুর পরিবর্তে কন্যা রজনী দেবী বাকি মামলায় ন্যায় বিচার সুনিশ্চিত করার ব্যাপারে আদালতকে সাহায্য করেছেন। দীর্ঘ 10 বছর
প্রতীক্ষার পর অবশেষে অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে। প্রায় ৩০০টিরও বেশি মামলায় তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যার দায়িত্ব পালন করছেন। এর মধ্যে খুন, ধর্ষণ, সম্পত্তি জবরদখল প্রভৃতি ভিন্ন জাতের মামলা রয়েছে। তবে পক্সো আইনের মামলায় তিনি আবেগতাড়িত হয়ে পড়েন আজও। দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছেন বহু বিচিত্র মামলা, তবে বিখ্যাত পরমা আইল্যান্ড খুনের মামলা তাকে বিস্মিত করেছে, যেখানে এক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন অভিযুক্ত। যদিও প্রতিবন্ধকতাজনিত সহানুভূতি তার বেকসুর প্রমাণিত হবার ক্ষেত্রে সহায়তা করেছে, এও এক সামাজিক বাস্তবতা। তার চলমান মামলাগুলি কলকাতা, পুরুলিয়া, চুঁচুড়া, শিলিগুড়ি প্রভৃতি শহরে ছড়িয়ে রয়েছে। তবে তার একটাই আক্ষেপ, এত মামলার মধ্যে মাত্র 3টি ক্ষেত্রে চূড়ান্ত রায় পাওয়া সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গের অন্তর্গত 28 জন নথিভুক্ত সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার এর মধ্যে আর্থিক নিরাপত্তার অভাবে মাত্র 11 জন ব্যবহারজীবী হিসেবে এ কাজ করছেন। এই 11 জনের মধ্যে শ্রীমতী ব্যানার্জির বয়োবৃদ্ধ পিতাও রয়েছেন। বর্তমানে সেনা পরিচালিত আশা স্কুলের শিক্ষকতার সমান্তরালে সামাজিক গুরুদায়িত্ব পালন করছেন শ্রীমতী ব্যানার্জি। বিপক্ষ আইনজীবীর কটাক্ষ, লাঞ্ছনা, হুমকি, চরিত্রহরণের ভয় প্রভৃতি শত বাধা মাথায় করে শ্রবণ প্রতিবন্ধী মানুষের চিরসখা হিসেবে রজনী ব্যানার্জি আদালতে অবতীর্ণ হন সমাজের ন্যায় ও বিবেকের প্রতিমূর্তি রূপে। রাষ্ট্র যাদের স্বীকৃতি দেয় না, আদালত নিরাপত্তার কথা চিন্তা করে না, আদালত যাদের শংসাপত্র দেয় এবং দেয় সারেন, সেই বন্ধু, শিক্ষক ও আমাদের অনুপ্রেরণা শ্রীমতী ব্যানার্জিকে সম্মানিত করতে পেরে আমরা পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষে ডিসেবল পিপলস ফোরাম নিজেদের ধন্য ও কৃতার্থ মনে করছি। আপনারা অবগত হলেন শ্রীমতী ব্যানার্জির কাজটি কতখানি গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে তা কতখানি অজানা। আমরা শম্পা সেনগুপ্ত মহাশয়ের কাছে ঋণী তার সঙ্গে পরিচিত করে দেওয়ার জন্য। এখন আমি অধ্যাপক ডক্টর মুক্তিপদ সিনহা মহাশয়কে অনুরোধ করছি শ্রীমতী ব্যানার্জিকে তার হাতে আমাদের এই দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025 এটি অর্পণ করবার জন্য। এখন দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025 অর্পিত হচ্ছে শ্রীমতী রজনী ব্যানার্জির হাতে, যেখানে রয়েছে একটি মানপত্র, একটি শাল এবং একটি হেলেন ও অ্যানের বাঁধানো ফটোগ্রাফ। শ্রীমতী রজনী ব্যানার্জি সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার, শ্রবণ প্রতিবন্ধী মানুষের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যিনি নিরলস পরিশ্রম করছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আদালত থেকে আদালতে তিনি পরিভ্রমণ করছেন। আমরা ডিসেবল পিপলস ফোরামের পক্ষে শ্রীমতী ব্যানার্জিকে সম্মানিত করতে পেরে নিজেরাই সম্মানিত বোধ করছি। এখন আমি শ্রীমতী রজনী ব্যানার্জির হাতে অর্পিত মানপত্রটি পাঠ করবার জন্যে অনুরোধ করছি দেবাঞ্জনা দাসকে। দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025 রজনী ব্যানার্জি। হে ব্রাত্যজনের সাথী,
বিপন্ন মানুষের প্রাত্যহিক সংগ্রামের সঙ্গে একাত্ম আপনার প্রাণ। শ্রুতিহীন মানুষের কাছে বাংময় পৃথিবীর প্রতিটি সংবেদনের বার্তা পৌঁছে দেবার সাধনায় ব্রতী আপনি। বাকহীন মানুষের নির্বাক ভাষা আপনারই মধ্যে বাণীময় হয়ে ওঠে। বাকহীন, শ্রুতিহীন, নির্যাতিত জনের যন্ত্রণায় অধীর হয়ে আপনি ছুটে যান গ্রাম, নগর, কেন্দ্র, প্রান্তের সমস্ত সংজ্ঞা ভুলে। অবিচারের কঠিন আঘাতে যখন দিশেহারা প্রতিবন্ধী মানুষ, তখন তাদের ন্যায় বিচার অর্জনে আপনার নির্ভীক কর্মতৎপরতা এই নিষ্প্রভ সময়ে একাকী উজ্জ্বল মশাল, যা আপনি পিতৃ উত্তরাধিকার সূত্রে অর্জন করেছেন। দীর্ঘ কালপর্ব জুড়ে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের জীবনকে সহজতর, সুগম, নিরাপদ ও অর্থপূর্ণ করে তোলার লক্ষ্যে আপনার নিরলস সক্রিয়তা আমাদের মহীয়সী হেলেন কেলারের শিক্ষিকা ও চিরবন্ধু শ্রীমতী অ্যান সালিভানের কথা স্মরণ করিয়ে দেয়। প্রতিবন্ধী মানুষের প্রতি আপনার দায়বদ্ধতা, সমানুভূতি ও বন্ধুত্বের এই নিভৃত ব্রতের প্রতি আমাদের গভীর শ্রদ্ধার স্মারক হিসেবে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আপনাকে শ্রীমতী সালিভানের নামাঙ্কিত এই স্মারকপত্রটি অর্পণ করছি। শ্রদ্ধা ও নমস্কার সহ পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিকবৃন্দ। তারিখ 31শে মে 2025। আয়োজনে ডিসেবলড পিপলস ফোরাম। এখন দ্বিতীয় অ্যান সালিভান স্মারক সম্মান 2025 এর প্রত্যুত্তরে কিছু বলবার জন্যে আমি আহ্বান জানাচ্ছি শ্রীমতী রজনী ব্যানার্জি মহাশয়াকে। নমস্কার সবাইকে। এখানে উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আমি সত্যিই জানি না আজ যে এত সম্মান আমি পাওয়ার যোগ্য কিনা, তবে এই সম্মান আমার আরও কাজ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও আমাকে উন্মুক্ত করবে। আমি ভীষণ খুশি। আবার সেই একটাই কথা বলবো যে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি এবং পরবর্তীতে এই প্রফেশনে আমি এসেছি আমার নিজের একটা খুব ইচ্ছা এবং ভালোবাসা থেকেই আমি এই ফিল্ডে এসেছি। আমার বাবাকে, আমার দাদুকে আমি দেখিনি, কিন্তু দাদুর অনেক গল্প শুনেছি, বাবার কাছে শুনেছি, ঠাকুমার কাছে শুনেছি এবং দাদুর প্রত্যেকটি স্টুডেন্টের কাছেও শুনেছি। তো আমি আমার বংশের তৃতীয় জেনারেশন যে এই ফিল্ডে আমরা কাজ করছি, তো এই ভালোবাসা থেকেই আমি কাজ করছি এবং আরও কাজ করার ইচ্ছা আছে। তবে আরও সফল হব যদি যতগুলো কেস আমি আজ পর্যন্ত করেছি তার যদি সঠিক বিচার হয়। এখনও অনেক কেস আমাদের অবধি আসে না, তার আগেই শেষ হয়ে যায়। তো প্রত্যেকটা শ্রবণ সক্ষম আর অক্ষম ব্যক্তিকে যদি আমি একটু ন্যায় বিচার দিতে পারি তবে আমি খুব গর্বিত মনে করব। আমার যতটুকু ক্ষমতায় আমার পক্ষে সম্ভব আমি সাহায্য করি। কোর্টে অনেক রকমের তিরস্কার পেতে হয়, সময় নষ্ট হয়, কিন্তু তারপরেও আমি থেমে থাকি না। আমাকে অনেক রকমভাবে পার্সোনাল অ্যাটাক করা হয়, কিন্তু তারপরেও আমি কিন্তু সেই কাজটা শেষ করি। দীর্ঘ 10 বছর ধরে কোনো কেস চলার পরেও সেই কেসটা আমি করি। 2023-এ যখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আমি ভেবেছিলাম হয়তো আর এই ফিল্ডে কাজ করতে পারবো না, কিন্তু ভগবানের পরমপিতার আশীর্বাদে আমি আবার এই ফিল্ডে ফিরে এসেছি এবং আবার কাজ করছি। তো এটাও একটা মিরাকেল যে যেভাবে আমার অক্ষমতা হয়ে গেছিল, বলতে গেলে 8 মাস ধরে আমি ভুল ট্রিটমেন্টের শিকার হই। তারপরে যখন আমি বুঝতে পারি যে একটা শারীরিক অক্ষমতা কতটা কষ্ট দেয়, সেটা থেকেও আরও প্রেরণা নিয়ে আমার আগামীর পথ চলা। তো আমি চেষ্টা করব সবার পাশে থাকার। কোনো রকম যদি কোনো শ্রবণ প্রতিবন্ধী বা যে কোনো মানসিক প্রতিবন্ধী বা যে কোনো প্রতিবন্ধকতার যদি আমি কোনো রকম সাহায্য করতে পারি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার যথাসম্ভব সাহায্য আমি করব। ধন্যবাদ সবাইকে। যদি কিছু ভুল বলি আমাকে ক্ষমা করবেন। নমস্কার।
ধন্যবাদ রজনীদিকে। আমরা এখন অ্যান সালিভান স্মারক বক্তৃতায় যাব, তবে তার আগে একটা গান শুনব। সঙ্গীত পরিবেশনার জন্য আমি আহ্বান করছি অধ্যাপক অরূপ কুমার বিশ্বাস মহাশয়কে, ইতিহাস বিভাগ, রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়। তোমার দ্বারে কেন আসি, ভুলেই যে যাই, কতই কি চাই। দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই। তোমার দ্বারে কেন আসি, ভুলেই যে যাই, কতই কি চাই। দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই। তোমার দ্বারে কেন আসি, ভুলেই যে যাই, কতই কি চাই। সেসব চাওয়া সুখে দুঃখে ভেসে বেড়ায় কেবল মুখে, গভীর বুকে যে চাওয়াটি গোপন, তাহার কথা যে নাই। তোমার দ্বারে কেন আসি, ভুলেই যে যাই, কতই কি চাই। বাসনা সব বাঁধন যেন কুড়ির গায়ে ফেটে যাবে, ঝরে যাবে দক্ষিণ বায়ে। বাসনা সব বাঁধন যেন কুড়ির গায়ে ফেটে যাবে, ঝরে যাবে দক্ষিণ বায়ে। একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর আলোতে, প্রাণের স্রোতে অন্তরেতে গভীর আশা, অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই। তোমার দ্বারে কেন আসি, ভুলেই যে যাই, কতই কি চাই। দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই। তোমার দ্বারে কেন আসি, ভুলেই যে যাই, কতই কি চাই।